আজকে ক্যাবিনেটের মিটিং ছিল আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এটা আজকে সম্ভবত 38তম মিটিং। সংস্কার কমিশনের আজকে তিনটা মেজর বিষয় ছিল। একটা হচ্ছে যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। দুই, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এটার একটা সংশোধনে, যেটা একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা ল হয়েছিল, সেটার একটা অ্যামেন্ডমেন্টে এসছে এবং এটাকে অ্যামেন্ডমেন্টটা পাস হয়েছে। আর একটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভিসা অ্যাবলিশন এর জন্য একটা চুক্তি হয়েছে এবং এটা ফর হচ্ছে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য। এই তিনটা বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া এমনি অন্যান্য আরও কিছু কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমি প্রথমে হচ্ছে যে সংস্কার কমিশনের যেই বিষয় আপনারা জানেন, গত সপ্তাহে আমরা এটা বিষয়ে আপনাদেরকে একটু হাইলাইট দিয়েছি কি কি বিষয়ে কাজ হচ্ছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যেই সংস্কার কমিশনের যতগুলো সংস্কার বাস্তবায়িত হচ্ছে, এটা হচ্ছে যে মোট 11টা কমিশনের মধ্যে কনস্টিটিউশনাল যে কমিশন ছাড়া যে 10টা কমিশনের উপরে আশু করণীয় 367টা বাছা হয়েছিল, সেটার উপরে একটা আমরা গত সপ্তাহে হাইলাইট দিয়েছিলাম। কিন্তু এখানে আপনাদের একটা বিষয়, সংস্কার শুধুমাত্র কমিশনগুলো যে 10টা করেছে, হ্যাঁ 10টা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। আমরা আপনাদের কাছে আহ্বান করব, প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে আপনারা যদি যোগাযোগ করেন, তারা আপনাদেরকে এই লিস্টগুলো প্রোভাইড করতে পারবেন কতগুলো কাজ হয়েছে। আমি বলতে পারি এইখানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি। তারা নিজেরা এটাই এমনকি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবেন সেই জন্য তারা বসে থাকেননি। প্রত্যেকটা মিনিস্ট্রি, আমি ল মিনিস্ট্রির কথা বলতে পারি, আমি এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কথা বলতে পারি, এনার্জি মিনিস্ট্রির কথা বলতে পারি, এবং এনার্জি মিনিস্ট্রিতে কিছু কিছু কাজ খুব দ্রুতভাবে করা হয়েছে। যেমন আপনি জানেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল একটা, এটা আমরা এই গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মধ্যেই এই কাজটা করা হয়েছে। এর ফলে যেটা হয়েছে যে এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে, যার ফলে গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন এই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি চার্জের মাধ্যমে, পাওয়ার প্ল্যান্টের চুক্তির মাধ্যমে। তো সেইটা নিয়ে আজকে এইটা পর্যালোচনা করা হয়েছে। আজকে এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন। সেক্ষেত্রে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেইগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু 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 আপডেট দিব। যেটা হয়েছে যে একটা ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে লটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমি আবার পড়ি এখানে, সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধিকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের জন্য বিদ্যমান কাঠামো পুনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি পৃথক বিভাগ প্রতিষ্ঠাকল্পে গত 12ই মে 2025 তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়। জারি করা অধ্যাদেশের কয়েকটি ধারার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীদের সাথে কথাবার্তা হয়। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর, রাজস্ব আদায় কার্য পর্যালোচনা, মূল্যায়ন এবং এই সকল বিষয়ে অধিকতর গতিশীল করার নিমিত্ত প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে গত 29শে জুন 2025 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প্রদায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে আহ্বায়ক করে, মানে ফজলুল কবির খানকে আহ্বায়ক করে উপদেষ্টা শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা
নৌ পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়। গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, বিসিএস ট্যাক্সেশন, বিশেষ শুল্ক আবগারি ক্যাডার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কয়েকটি আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন। মত বিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর কতিপয় ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। প্রাপ্ত সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশের আলোকে অধ্যাদেশ সংশোধনের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়। এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা অনেকগুলো 31টা দেশের সাথে করেছি। হ্যাঁ, এই চুক্তিটা হচ্ছে 5 বছরের জন্য। আরেকটা আপনি জানেন যে আগামী 24, 25, 26 তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে কক্সবাজারে। এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন। আপনি জানেন এই বিষয়ে আমরা অনেকের সাথে আমরা কাজ করছি, অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। তার প্রথমটা হচ্ছে এই 24 তারিখে শুরু হবে আর 3 দিন ব্যাপী। এরপরে 30শে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড়, সেটা ইউএনএ হবে। সেখানে আমরা আশা করছি 170টার মতো দেশ পার্টিসিপেট করবে। তার পরবর্তীতে আরও একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা, কাতারে হওয়ার we expect that it will be held in Doha. এই 3টা কনফারেন্স। তো এই রোহিঙ্গা এইটা নিয়ে যেটা হচ্ছে সেটা কক্সবাজারে যেটা হচ্ছে সেটা এখানে মেজর ইস্যু হলো আপনারা জানেন রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে যে বাইরে যে তারা যে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে তাদের কথাটা বা ইন্টারন্যাশনাল ফোরামে আসাটা অনেক ক্ষেত্রেই কষ্টকর। সেই জন্য তারা যাতে কক্সবাজারে এই ইন্টারন্যাশনালি এই যে যারা আমরা আশা করছি যে 40টার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন, অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন। তাদের সাথে এই যে যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টারাক্ট করতে পারবেন, তাদের কথাগুলো বলতে পারবেন, তারা তাদের যে ভয়েসগুলো তারা রেইজ করবেন। এটা কক্সবাজারে এই ঘটনা এটা হবে এবং এটা 24 তারিখে তাদের সাথে ইন্টারাকশনের একটা ডেট আছে। 25 তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ওখানে যাচ্ছেন এবং 26 তারিখে তারপর উনি এসে পড়ার পরেও কন্টিনিউ করবে ডায়ালগ এবং এটা 26 তারিখে কনক্লুশন হবে। তো এখানে মেজর যেগুলো ডিসকাশন পয়েন্ট, প্রথমটা হচ্ছে যে স্পেশাল সেশন উইথ রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ। সেখানে মেজর ডিসকাশন পয়েন্ট হলো কনফিডেন্স বিল্ডিং মেজার টুয়ার্ডস এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গাস টু দেয়ার হোমল্যান্ড ইন মায়ানমার। তারপরে নাম্বার 2 হচ্ছে
আপনারা জানেন যে রোহিঙ্গাদের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সটা অনেক কমে এসছে, তো সেইটাকে আবারকে রিফোকাস করা, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স টু দ্য রোহিঙ্গা পিপল, এইটা একটা নাম্বার 2। নাম্বার 3 সেশন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস ফর অ্যাট্রোসিটিস কমিটেড এগেনস্ট রোহিঙ্গাস, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ওয়েজ টু সাস্টেইনেবল টাইম বাউন্ড অ্যাকশনেবল রোড ম্যাপ ফর রেজুলেশন অফ এ রোহিঙ্গা ক্রাইসিস। এই 4টা বিষয়ে মোটামুটি অনেকগুলো সেশন হবে, এগুলো নিয়ে আলাপ হবে। তো এই ছিল আমার তরফ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যে কোনো কোশ্চেন আমরা উত্তর দিব। একটু দাঁড়ান, একটু উনি একটু এই যে রোহিঙ্গা কনফারেন্সটা হবে, সেখানে উল্লেখযোগ্য ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট যারা, আমাদের মধ্যে আপনার আছেন থমাস অ্যান্ড্রুজ, স্পেশাল রেপোর্টার অন মায়ানমার, মিস্টার ইমরান, উনি 2020 রোহিঙ্গা অরিজিন, চিফ অফ ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মায়ানমার, জেনেভা বেসড, উনি থাকবেন। মালয়েশিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইন ইউএন উনি থাকবেন, এবং ঢাকা বেসড কমপক্ষে 10 জন অ্যাম্বাসেডার এই কনফারেন্সে থাকবেন। এছাড়া আরও অনেক ডিগনিটারিজ আছে যারা এখনও কনফার্ম করেনি, তাদের কনফার্মেশন পর্যায়ে আছে, হয়তো বা কনফারেন্সের একদিন বা দুদিন আগে আমরা আপনাদেরকে তাদের নামও জানাতে পারব। বলেন লিমন। জি, দুইটা ব্যাপারে একটু জানতে চাই যে এখন কি অন্য ক্যাডার থেকে আসতে পারবে, এটা একটু ক্লিয়ার করেন। আরেকটা হলো যে সংস্কারের ব্যাপারে যে 366 প্রস্তাবের কথা বলেছেন, এখানে 367 জি 67 কতগুলো আসলে অর্ডিন্যান্স বা কতগুলো বাস্তবায়ন হয়েছে, সংস্কার দিতে পারেন কিনা। আর এখন তো অনেক ধরনের আলোচনা হচ্ছে যে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, এটা নিয়ে উপদেষ্টা পরিষদ কিছু মানে আলোচনা করেছে। এখন একটা বিষয় হচ্ছে যে আপনার সেকেন্ড কোশ্চেনটা আমরা বলি না, আপনার একটা ধারণা হচ্ছে যে আমরা শুধুমাত্র যারা এই যে 10টা কমিশন, মোট 11টা কমিশন ছিল, একটা কনস্টিটিউশন কমিশন, সেটা কনসেনসাস বিল্ডিং কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির আলোচনা হচ্ছে, তারা সেই অনুযায়ী ওইটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ওইটা হলো কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজ, পলিটিক্যাল পার্টির সাথে কনস্টিটিউশনের ব্যাপারে। আর বাকি যে 10টা কমিশন আছে, সেই 10টা কমিশনের 367টা রিফর্ম আশুকরণীয় হিসাবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। আমরা আপনাদেরকে আপডেট দিব, সেটা যথেষ্ট অগ্রগতি আছে। একটা তো কিছু কিছু তো বাস্তবায়ন হয়ে গেছে, আর মেজরিটি অংশই বাস্তবায়িত হচ্ছে। আর সবচেয়ে যেখানে এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এর বাইরেও আপনাদের একটা ধারণা হচ্ছে যে এর বাইরে কি আমরা কোনো সংস্কার বাস্তবায়ন করিনি। এর বাইরে কিন্তু প্রচুর সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। আমি যেটা আপনাকে একটু আগে বললাম, এনার্জি মিনিস্ট্রিতে হয়েছে, হেলথ মিনিস্ট্রিতে হয়েছে, সেটা বিমানে হয়েছে। আপনি জানেন যে নতুন আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশন ল এনেছি, এটার মিনিস্ট্রি নিজের থেকে করেছেন। তারপরে ল মিনিস্ট্রি একের পর এক তাদের, আপনি গেলে আপনাদের একটা পুরো বুকলেট দিয়ে দিবে তারা নিজেরা কি কাজগুলো করেছেন। ল মিনিস্ট্রিতে প্রচুর চেঞ্জ এসছে। তো সেই রিফর্মগুলো কিন্তু কিছু প্রত্যেকটা মিনিস্ট্রি স্বতঃপ্রণোদিত হয়ে তারা যেগুলো মনে করছেন যে এই রিফর্মগুলো করা দরকার, প্রত্যেকটা রিফর্ম তারা কিন্তু ক্যারি আউট করেছেন গত 1 বছরে এবং আরও করছেন। এই যে 367টা গত সপ্তাহে আমরা বললাম, সেটা হচ্ছে যে 10টা কমিশনের সুপারিশের থেকে 367টি আশুকরণীয় নেওয়া হয়েছে। এটা কনসেনসাস কমিশনের সাথেই তাদের আলাপ হচ্ছে। কনসেনসাস কমিশন তো রিপ্রেজেন্ট করছেন হলো ইন্টারিম গভর্নমেন্টকে। তো ওনারা আপনারা এই বিষয়ে তাদের কাছ থেকে আরও বেটার জানতে পারবেন। সন্ধান পাওয়া গেছে। এই সরকারের আমলে আসলে এই টাকার কতটুকু উদ্ধার করা সম্ভব হবে বা এটার প্রক্রিয়াটা কি হবে, আর এগুলো মানে এই টাকার মালিক কারা, এগুলো আপনারা প্রকাশ আদৌ করবেন কিনা? কারণ আমরা অনেক সময় দেখি যে এগুলো বলা হয়, আমরাও লিখি, কিন্তু বিস্তারিত পাঠকের মনেও প্রশ্ন থাকে,
বা আমাদেরও জানতে ইচ্ছে করে যে আসলে এগুলো বলা হচ্ছে যে স্পেসিফিক মানে কোথায় কত কার টাকা কিভাবে গেল এগুলো আপনারা বিস্তারিত প্রকাশ করবেন কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা বেশ কিছুদিন আগে বলেছিলেন যে নতুন একটা আইন করা হচ্ছে যার মাধ্যমে নাকি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তারা এসপির মাধ্যমে অনুসন্ধান করে যদি দেখা যায় যে তারা নির্দোষ তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা এই যাবৎকালে এ ধরনের কোনো ইনভেস্টিগেট করে কতগুলো মামলা থেকে কতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে? আপনার লাস্টের কোশ্চেনের প্রথম অ্যান্সার হচ্ছে আপনি পুলিশের এআইজি পুলিশ যে পিআর তাকে এই বিষয়ে জিজ্ঞেস করবেন, উনি আপডেট দেবেন। আর যদি আপনি আমাদের জন্য ওয়েট করেন, আমরা এক সপ্তাহে দেখি, আমরা কালেক্ট করি যে এই বিষয়ে কোনো অলরেডি অগ্রগতি হয়েছে, কিন্তু লটাই তো হলো গত এক দুই সপ্তাহ আগে, সেই জন্য হয়তো আর প্রোগ্রেসটা কী বিষয়ে আমাদের একটু জানতে সময় নেবে। এটা আমরা জানলে আপনাকে আমরা আপডেট দিতে পারবো। আর আরেকটা বলছেন যে 40,000 কোটি টাকা, আপনি জানেন যে এই পুরো বিষয়গুলোর সাথে অনেক ধরনের লিটিগেশন আছে, এটা লিগাল অনেক ইমপ্লিকেশন আছে, ফলে অনেকের নাম আমরা এখানে রিভিল করতে পারি না, বা কোথায় তার প্রপার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি না। বাট এদের অনেকেরই আপনারা দেখেছেন যে ব্রিটিশ পত্রিকায় এসছে কিছু কিছু এইটার প্রপার্টির বিষয়ে। আমাদের এখান থেকে যেহেতু গভর্নমেন্ট এখানে একটা পার্টি, গভর্নমেন্ট তো টাকাটা কীভাবে করবে, প্রথমে লোকেট করে যে এই জায়গায় সে টাকাটা নিয়ে গেছে, এই প্রপার্টি সে কিনেছে। সেকেন্ড কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠান, ওই দেশের এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তাদের সাথে কথা বলে ওই প্রপার্টিটাকে ফ্রোজেন করে। আপনি জানেন কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি, তারপরে যেটা ইস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন, অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এটাকে ফেরত নিয়ে আসা, এই কাজটা এখন আমরা করছি। এই কাজটা শুরু হচ্ছে। এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয়, এবং এটা সারা পৃথিবীতেই এটা মানে আপনার টিম পাঠাতে হয় প্রতিটা সরেজমিনে, যে তারা দেখে আসেন কোথায় কোথায় আছেন, সেইখানে স্থানীয় যেগুলো অথরিটি আছে তাদের সাথে কথা বলতে হয়। এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হচ্ছে। এই কাজগুলো করার সাথে বাংলাদেশ ব্যাংকের টিমগুলো কাজ করছে, এখানে এন্টি করাপশন কমিশনের টিম কাজ করছে, এবং এনবিআইয়ের সিআইসির যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তারা কাজ করছে, এবং পুলিশেরও সিআইডির কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটা কাজ, এবং এটা আমার যেটা মনে হয় যে এটা কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। 10টারও বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে। আর আমরা প্রত্যেকটা যারা এই বিষয়ে কাজ করে, যে 10টারও বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের সাথেও আমরা নিবিড়ভাবে কাজ করছি। তারা আমাদেরকে হেল্প করছেন এই পুরো বিষয়টায়। তথ্য প্রকাশে মডিউল মানতে হয়। না, আমরা একটা দিনও অপচয় করছি না, একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না। খুব ভালো, খুব লেগে আছে। যেখানে যেখানে টিম পাঠানোর দরকার প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে। সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখে আসছেন তারা। আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। বাট আমরা উই আর বিং রিয়েলিস্টিক। এটা আমি জানি না, এটা আমাদেরকে দেখতে হবে। বাট এটা অলরেডি আমাদের তরফ থেকে যখন ইন্টারন্যাশনাল এই চুক্তিগুলো হয় তখন অ্যাপ্রুভালটা দাঁড়ান একটু, উনি বলছেন। এই বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভারতে তার যখন নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস স্থাপন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের জানানো হয়েছে, সেইটা পরিপ্রেক্ষিতে ভারত উত্তর দিয়েছে, সেই বিষয়ে আপনাদের অবস্থান? সে বিষয়ে আপনাদেরকে রেগুলারলি কথা বলবেন, এই বিষয়ে আমাদের
ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে আপনাদেরকে আপডেট দিবেন। কালকে তারাই স্টেটমেন্টটা দিয়েছিলেন, তারাই আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে তারা জানাবেন। বলতে রোহিঙ্গাদের এই যে কনফারেন্স বিভাগের যে ব্রিফটা করলেন সেটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করে যে বিষয়গুলো আপনি পরে নিয়েছেন। ওটা এখনো ড্রাফট, ওটা ফাইনাল হলে পুরো করা হবে। আমরা তো আপনাকে বললাম 4টা বিষয়ে আলোচনা হবে। রোহিঙ্গারা কথা বলবেন, ইন্টারন্যাশনাল যারা ডিগনিটারি আসবেন তাদের সাথে ইন্টারাকশন হবে, কনফিডেন্স বিল্ডিং মেজার নিয়ে কথাবার্তা হবে, কীভাবে তারা ফেরত যেতে চান এইটা নিয়ে কথাবার্তা হবে। তারপরে এই ক্রাইসিসের কীভাবে রেজুলেশন হয় সেটা নিয়ে কথা হবে, এবং হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স আপনি জানেন যত অনেক কমে গেছে, সেটাকে কীভাবে আরও বাড়ানো যায় যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো হিউম্যানিটারিয়ান ক্রাইসিসে না পড়েন, সে বিষয়ে আলাপ হবে। এনি আদার কোশ্চেন? উজ্জ্বল ভাই যে প্রশ্নটা, ওখানে হচ্ছে যে বিদেশে যে অ্যাসেট আমাদের এখানে কোর্টে প্রমোশন হবে, এই কারণে সময় সাপেক্ষ বিষয়। না, এটা আরেকটা বিষয় হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, আপনি জানেন খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের পার্শ্ববর্তী একটা সরকারি জমি তারা চাচ্ছিলেন তাদের বিষয়ে। তা গতকাল খুলনা ইউনিভার্সিটির সাথে আমাদের ফিশারিজ এবং লাইভ স্টক অ্যাডভাইজার ফরিদা আক্তার ওনার ফলো একটা ভালো মিটিং হয়েছে। সেই মিটিংয়ের এইটা নিয়ে তারা একটা কমিটি করে দিবেন যারা এই বিষয়গুলো নিয়ে দেখবেন। থ্যাংক ইউ। আসতেছেন করবে ছুটিতে টাইম